রায়নাগারের ব্যবস্থাপনায় এবং রায়গঞ্জ দীপাবলি উৎসবের আমন্ত্রণে আমাদের প্রথম নাটক গেটম্যান ভারতীয় গণনাট্য সংঘ প্রযোজিত শ্যামল চন্দ্র রচিত নাটক গেটম্যান তোমাদের জন্য একটা খুব ভালো খবর আছে। আমাদের কপালে কি আর ভালো খবর থাকবে পিয়ন কাকা? কপাল ভালো থাকলে কি আর এই বয়সে বাবাকে হারাতে হতো? যে গেছে সে তো আর কোনোদিনই ফিরে আসবে না, কিন্তু হরিদা তোমাদের জন্য যা দিয়ে গেছে সেটা বেঁচে থাকলে কোনোদিনই পারতো না। কি দিয়ে গেছে পিয়ন কাকা? সে অনেক অনেক কিছু, যা তুই কল্পনাও করতে পারবি না। এই চিঠিটা যত্ন করে রাখবি। এই চিঠিতে কি লেখা আছে? আমি তো ইংরেজির এক বর্ণও বুঝি না গো। আরে আমি কি তাই বুঝি? এই কোন রকমে ওই গুটিয়ে গুটিয়ে নাম ঠিকানাটা পড়তে পারি, তাই তো ওই আসবার সময় ওই মাস্টারদার ওখান থেকে ঘুরে এলাম। চিঠিতে কি লেখা আছে তা একেবারে ভালো করে বুঝে এলাম। চিঠির কথা পরে হবে, এতখানি সাইকেল চালিয়ে এসেছো, আগে একটু বসো তো, আরাম করো। আমি বরং তোমার জন্য জল নিয়ে আসি। বুঝলি, লক্ষ্মীটা ঠিক তোর মায়ের মতো হয়েছে। বৌদিমণি কোনো দিনেই ওই জল মিষ্টি না খাইয়ে ওই বেড়ার বাইরে পা রাখতে দিত না। এমন ভালো মানুষটা কাল ব্যাধিতে কি কষ্ট পেয়েই না মারা গেল। পরিবার সর্বস্ব দিয়েও বাঁচাতে পারল না। এই নাও বাবা। আরে আবার মিষ্টি কোথায় পেলি? ও রাখা ছিল, আমি জানতাম ফেরার পথে তুমি ঠিক আসবে। ওর সাথে কোথায় পেরে উঠবো না। আচ্ছা দে মা।
কাকা, এবার বলো আমাদের সুখের খবরটা কি? হ্যাঁ, ওই রেল কোম্পানি তোকে চিঠি দিয়ে জানিয়েছে যে তোর বাবা নিজের জীবন দিয়ে হাজার হাজার রেল যাত্রীর জীবন বাঁচিয়ে গেছে। এই কথা তাদের স্মরণে থাকে। তাই তোর বাবার জীবনের ক্ষতিপূরণ বাবদ রেল কোম্পানি ওদেরকে কয়েক লক্ষ টাকা দিবে বলে জানিয়েছে। আর সেই সঙ্গে তোর বাবার ওই গেটম্যানের চাকরিটা সেটাও তোকে দিবে বলে স্থির করেছে। এই মাসের শেষে তোকে ওই রেলের কলকাতার হেড অফিসে দেখা করতে বলেছে। সেখানে তোদের ওই ক্ষতিপূরণের চেক আর ওই তোর চাকরিতে যোগদান করার দিনক্ষণ সব জানিয়ে। সত্যি পিয়ন কাকা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তাহলে সত্যি সত্যি আমাদের জীবনে সুখের দিন আসছে। হ্যাঁ রে। বাবা শুধু হাজার হাজার রেল যাত্রীর জীবনই বাঁচিয়ে দিয়ে যায়, আমাদের এই ভাই বোনকেও বাঁচিয়ে দিয়ে গেছে। আজ বারবার শুধুই হরিদার মুখটাই মনে পড়ছে রে। উফ, কি ভয়ঙ্কর মৃত্যু! সারাটা শরীর পুড়ে একেবারে কয়লার মতো হয়ে গেছে। বিন্দু মাত্র চিনবার জন্যে ওই পাশে ওই রেলের ছবি লাগানো কাঠটা আর ওই গলার মাদুলিটা না খুঁজে পেলে কেউ তো বুঝতেই পারতো না যেটা হরিদার দেখ। সত্যি পিয়ন কাকা, সেদিনের কথা মনে হলেই দম বন্ধ হয়ে যায়, বুকের মধ্যে একটা ব্যথা শুরু হয়ে যায়। কি ভয়ঙ্কর কষ্ট নিয়ে না বাবাকে মরতে হয়েছে। কিছুদিন যাবৎ হরিদা শুধু ওই তোদের ভবিষ্যৎ নিয়েই ভাবতো। বলতো, বৃন্দাবন, আমি মরে গেলে ছেলে মেয়ে দুটোর ভবিষ্যৎ কি হবে? ওটা বেঁচে থাকলে তাও না হয় ওই কটা টাকা পেনশন, এরা তো তাও পাবে না। এই জমা যা কিছু ছিল সবই তো ওই বউটার চিকিৎসা করতেই গেল। সর্বস্ব ছিল, বাঁচানো গেল না। থাকার মধ্যে দুটো ওই ভাঙাচোরা টালির ঘর আর ওই মাথার চুল অব্দি দেনা। হ্যাঁ, ইদানিং লক্ষ্মীর বিয়ের জন্য বাবা খুব চিন্তা করত। মুকুন্দপুরের বিয়েটা ভেঙে যেতে বাবা খুব কষ্ট পেয়েছে। মুকুন্দপুরে কোন ঘরে সম্বন্ধ হয়েছে? গদাই নস্করের ছেলের সঙ্গে। তুমি ওদের চেনো? চিনি না আবার, খুব ভালো করে চিনি। বেটারা তো একেবারে চামারের বংশ। ঠিক বলেছো কাকা, 1,00,000 টাকা পঞ্চাইলো, সঙ্গে আরো 10 ভরি সোনা। তা ছেলে কি করে? ওই প্রাইমারি স্কুলের মাস্টার। তবে ছেলেটা অন্যরকম, পছন্দও হয়েছিল, কিন্তু ওই বাবার মুখের ওপর কোনো কথা বলতে পারে। তাহলে আর ওই কি ভালো হলো? অমন ছেলের সাথে বিয়ে হলে মেয়েদের সারাটা জীবন জ্বলতে হয় না। ছেলেটা সত্যি সত্যিই ভালো গো। তাহলে ওই কাজকর্ম মিটে গেলে আরেকবার যোগাযোগ করে দেয়। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। ছেলেটাকে না আমারও খুব পছন্দ, বুঝলে। এখন তো শুধু ওই টাকা হাতে পাওয়ার অপেক্ষা। হ্যাঁ, কি রে লক্ষ্মীমা, অমন আকাশের দিকে হা করেছে, কি ভাবছিস? ভাবছি বাবার কথা। একদিন হয়তো সবই হবে, জানো, কিন্তু যে মানুষটা সব ব্যবস্থা করে দিয়ে গেল সেই রইল না। তা কেন রে? হরিদা সবসময় থাকবে আমাদের বুকের মধ্যে। ভালো মানুষকে কেউ ভোলে না রে। ওরা চিরকালেই ওই আপনজনের মাঝে বেঁচে থাকে। না
যেতে হবে রে। এই আজ আবার অমাবস্যা, তার উপরে আবার আকাশে কালো মেঘ। একবার বৃষ্টি শুরু হলে সর্বনাশ। আসলে কি ওই বয়স হয়েছে তো, এখন আর ওই আগের মতো খাওয়ার করতে পারি না রে। পিয়ন কাকা, কাজের দিন একটু সকাল সকাল এসো। আমাদের আপনজন বলতে তো তোমরাই। দাঁড়িয়ে থেকে বাবার কাজটা তুলে দিও। তোমরা পাশে থাকলে বাবার আত্মা শান্তি পাবে। তুই কিচ্ছু ভাবিস না মা, ও কিছুই ওই কারোর জন্য আটকে থাকে না রে। শুধু ওই মনের মানুষগুলোই না এক এক করে চলে যায়। বাবা বলে তাহলে আজ আসি। হ্যাঁ এসো। এই দেখো, আরে আসল কথাটাই তো ভুলে গেছি। এবারে সত্যি সত্যি আমি বুড়ো হয়ে যাচ্ছি। কি কথা কাকা? চিঠিতে আরেকটা কথা লেখা আছে। এদিন তোরা ওই কলকাতা রেলের হেড অফিসে যাবি। আচ্ছা, তার আগে ওই বটতলা বাজার ব্যাংকে গিয়ে তোদের ভাই বোনের নামে একটা পাস বই তুলতে হবে। ওখানকার ম্যানেজার বাবু খুব ভালো লোক, আমাকেও খুব ভালোবাসে, কোনো অসুবিধা হবে না। এই পাশে থাকলে আর কোনো ভাবনাই নেই কাকা। হ্যাঁ, আরেকটা কথা, ওরা যেদিন রেল অফিসে যাবি সেদিন ওই তোদের দুজনের সই করা একটা দরখাস্ত জমা দিতে হবে। ওই যেন বলে, হ্যাঁ ওয়ারিশন, ওরাই যে হরিদার প্রাপ্য টাকার দাবিদার তার একটা প্রমাণ দিত। সেটা কি করে দেবো? এটা তো আমিও সঠিকভাবে জানি না। দিতে গেলে একবার ওই মাস্টার মশাই ওখানে যাবে। ওই মাস্টার মশাই তোকে সব কিছু একেবারে ভালো করে বুঝিয়ে দেবে। পিয়ন কাকা, তোমার দেওয়া খবরটা শোনার পর থেকেই আমরা খালি সুখের দিনের কথা ভাবছি। মানুষটার কথা ভুলেই গেছি। একেই তো বলে সুখ। একবার এর সন্ধান পেলে মানুষ সব কিছু ভুলে যায় রে। সুখের জন্যই তো এত হানাহানি, এই সুখের পিছনেই তো আমরা ছুটছি। সুখের জন্যই তো এত মারামারি, কাটাকাটি, এত অশান্তি। ঠিক বলেছো কাকা। এক কাজ করো, রাত যখন হয়ে গেল লক্ষ্মী দুমুঠো চাল ফুটিয়ে দিই, খেয়ে যাও। বাড়িতে গিয়ে তো তোমাকে ওই হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে। আরে না রে পাগল, না, আজ নয়, অন্য আরেকদিন। এই সকালে দুমুঠো ভাত জলে ভিজিয়ে রেখে এসেছি। বাড়ি ফিরে গিয়ে কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে একেবারে গপা গপ মেরে দেবো। এত অল্পে তুমি সবসময় কেমন করে হাসি মুখে থাকতে পারো কাকা? আসলে কি জানিস মা, অভাব কাকে বলে সেটা আমি জানি। যে অনাথ শিশুটি অপরের লাথি চাটা খেয়ে বড় হয়েছে, সেই জানে ওই এক মুঠো গরম ভাতের মূল্য। তাই ভাবি সেটাই বা কম কিসে। আমি জানি মায়ের অর্ধেক টাকাই তুমি দান করে দাও। কষ্ট হয় না তোমার? ধুর পাগলি, কষ্ট হবে কেন রে? শোন, যখন কোনো ছেলের মানি অর্ডারের টাকাটা তার মায়ের হাতে তুলে দিই, কিংবা ওই স্বামীর টাকা তার বউয়ের হাতে, তখন তাদের হাসি মাখা মুখটা দেখে না আমার মনটা আনন্দে ভরে যায়। ঠিক তেমনি ওই আমার মায়ের অর্ধেক টাকাটা যখন ওই গগনবাবুর হাতে তুলে দিই, তখন তার ওই অনাথ আশ্রমের শিশুদের মুখের হাসি দেখে আমার মনটা একেবারে আনন্দে ভরে ওঠে রে। আসলে কি জানিস, তখন না আমি আমাকে ওই ওদের মধ্যে দেখতে পাই। না না, আর কথা নয়, এরপরে বৃষ্টি শুরু হলেই সর্বনাশ। বাবা বলে আমি তাহলে আজকে আসি। হ্যাঁ লক্ষ্মীমা, তোর সাবধান থাকি, আমি আসি। হ্যাঁ এসো, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
কি ভালো, তাই না দাদা? হ্যাঁ, অন্যের সুখে ওর সুখ। আরে লক্ষ্মী, গদাই লস্করের ছেলেটা ওর সাথে দেখা করেছিল? কি চুপ করে আছিস কেন? হ্যাঁ দাদা, কিছু বলেছে? বলেছে। কি বলেছে? অনেক চেষ্টা করেও ও বাবাকে রাজি করাতে পারছে না। ওর বাবা অন্য পাত্রের সন্ধান পেয়েছে। শালা চামা! তুই তুই কিচ্ছু ভাবিস না, তোকে আমি ওখানেই দিয়ে দেব। দরকার হলে ওই 1 লক্ষ টাকাই পণ দেব। এখন তো আমাদের টাকা অভাব, কি বল? না দাদা, ওই ছেলেকে আমি বিয়ে করব না। সে কি? কেন রে? ওকেই তো বাবা পছন্দ করে গিয়েছিল। অনেক টাকার জন্য সবকিছু বেচতে গেল। এখন তো আমাদের টাকার অভাব নেই, তাহলে তোর বাধাটা কোথায়? বাধা মানে ওরকম পর গাছা ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকেই বিয়ে করতে চাই। কে সে? অভিজিৎ। অভিজিৎ? কোন অভিজিৎ? ও ওই দুধ বিক্রি করে সেই ছেলেটা? হ্যাঁ দাদা। তুই কি বলছিস একবার ভেবে দেখেছিস? এত ভালো সম্বন্ধ ছেড়ে তুই ওই ধূপওয়ালা ছেলেটাকে বিয়ে করবি? ও তোর ভাত কাপড়ের যোগান দিতে পারবে? পারবে দাদা, ঠিক পারবে। তুই ওর চোখ দুটো দেখেছিস কেমন জল জল করে? মাধ্যমিক পাশ করে একটা সামান্য চাকরির জন্য কি চেষ্টাটাই না করেছে, পায়নি। কিন্তু তার জন্য মনে এতটুকু হতাশা নেই। সবটুকু উৎসাহ দিয়ে সামান্য পুঁজি নিয়ে ধূপের ব্যবসা শুরু করেছে। কিন্তু এই ব্যবসায় ও কটা টাকাই বা আয় করবে? আমি জানি ও ঠিক পারবে। দাদা, এক কাজ কর, তুই যে টাকাটা ওই গদাই লস্করের ছেলেকে দিতে চেয়েছিস তার অর্ধেক টাকা তুই অভিজিৎকে দে। ওই টাকা পুঁজি করে আমরা হাতে হাত দিয়ে লড়াই করব। তুই দেখে নিস দাদা, আমরা ঠিক পারব। কিন্তু ও যদি পরে তোকে ঠকিয়ে... না না দাদা, সে ভয় তোর নেই। মানুষ চিনতে আমার ভুল হয় না। ও আমাকে ভালোবাসে। ও সেদিনও আমাকে বলছিল, লক্ষ্মী তুমি চাইলে আজই তোমাকে ঘরে তুলতে পারি। কিন্তু একটা অভাবের সংসার থেকে আরেকটা ভয়ঙ্কর অভাবের সংসারে নিয়ে যেতে তোমাকে মন চাইছে না। কদিন কষ্ট করো, সামান্য পুঁজি জোগাড় করতে পারলে তোমাকে ঘরে নিয়ে যাব। তুমি দেখো লক্ষ্মী, আমরা ঠিক পারবো। তুমি পাশে থাকলে কোনো বাধাকেই আর বাধা মনে হবে না। ঠিক আছে, তোর কোনো কাজেই আমি আর বাধা দেব না। তোকে তোকে আমি সুখী দেখতে চাই বল। তবে আমি কিন্তু তোর মতন ওই অনিশ্চিত পথে পা বাড়াবো। মোটা টাকা পণ নিয়ে তবেই বিয়েটা করব। রেলের চাকরি বলে কথা, তেল না না। আগে গ্রামের লোকেরা আমার দিকে দয়ার চোখে তাকাতো, এখন আমি বুক ফুলিয়ে চলব। শোন লক্ষ্মী, শোন, আগে তোর বিয়েটা দেব, বুঝলি? তারপর এই বাড়িটাকে পাকা করে একেবারে ঢাক ঢোল পিটিয়ে আমার বিয়েটা সেরে নেব। আর ওই বিয়েতে না আমার একটা মোটর সাইকেল চাই, বুঝলি? তুই এমন করে হাসছিস কেন? না, এমনি ভাবছি একটা লাল খাম, সঙ্গে একটা চিঠি। বাবার মৃত্যু সব ভুলিয়ে দিয়ে বুকের মধ্যে ঘুমিয়ে থাকা ইচ্ছেগুলোকে কেমন জাগিয়ে দিচ্ছে, তাই না দাদা? মানুষ তো ইচ্ছে নিয়েই বেঁচে থাকে রে লক্ষ্মী। স্বপ্ন দেখা কি পাপ? তবে আমাদের ইচ্ছে পূরণের দামটা অনেক অনেক বেশি দিতে হলো।
বাবার বাবার ভয়ঙ্কর মৃত্যু, বাবার জীবনের বদলে আমাদের সুখ এ তো আমরা চাইনি, তাই না? কিন্তু না না, কোনো কিন্তু নয়। এসব ঘটনা নিত্যই ঘটছে। ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে, তারপর সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ভুলে গিয়ে সুখে ঘর সংসার করছে। আরে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আমাদের সুখী দেখলে না বাবার আত্মাও শান্তি পাবে রে। বারবার বাবার শেষ কথাগুলো মনে পড়ছে। সব সময় আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতো। ঘটনার আগের দিন সকালে এই চাতালে বসে আমাকে বলছিল, লক্ষ্মী, তোর বয়স হয়েছে, ওর মতো আজও একটা পাত্র জোগাড় করতে পারলাম না। গদাই নস্করের ছেলে যদিও বা তোকে পছন্দ হলো, কিন্তু 1 টাকা বোন চাইলো আমার ক্ষমতার বাইরে। মানুষের জন্য কিছু রেখে দিতে পারলাম না। ওর যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম, হয়তো একটা সমস্যা মাথায় নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারত। বাবা হয়তো ভুলেও ভাবতে পারেনি রে দাদা, তার মৃত্যুই আমাদের সব সমস্যার সমাধান করে দেবে। থাক এসব কথা থাক। এখন বাবার কাজটা ভালো ভালো করতে হবে, বুঝলি? যেন বাবার আত্মা শান্তি। দে কিছু খেতে দে, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ আছি, এসো গাইন ভাই, ভেতরে এসো। বসো গাইন ভাই, বাস থেকে নেমেই সোজা তোমাদের এখানে চলে এলো। অমন ভালো মানুষটা এমন ভাবে মরলো গো। তুমি কবে শুনলে গাইন ভাই? তুমি তো এখানে ছিলে না। ওই তারাপীঠের গান শেষ হবার পর আচ্ছা, কাল শিউরির পুলিশ পার্টি পালাচ্ছে। রাজা হরিশ্চন্দ্র পালা চলছে। আমি আসলে উঠবো, এমন সময় আমার তবলচি এসে বলল, গায়েন ভাই, তোমাদের আমডাঙ্গার লেভেল ক্রসিং এ ভয়ানক রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানকার গেটম্যান মারা গেছে। শুনেই আমার বুকটা ধপ করে উঠল। আরে ওখানকার গেটম্যান তো আমাদের হরি কাকা। তুমি ঠিকই শুনেছো গাইন ভাই। হাজার হাজার রেল যাত্রীকে নিজের জীবন দিয়ে বাঁচিয়ে গেছে আমার বাবা। এই কাজ হরি কাকার দ্বারাই সম্ভব। কত বড় মনের মানুষ ছিল আমাদের হরি কাকা। তোমাকে কি বলবো বাড়ির দাদা, খবরটা পাওয়ার পর থেকেই বুকের মধ্যে আমার একটা ব্যথা শুরু হয়ে গেল। তখনই আসরে ডাক পড়লো, গলাটা আমার শুকিয়ে গিয়েছিল। ভাবলাম এই গলায় বুঝি আজ আর গান বেরোবে না। মনে মনে হরি কাকাকে প্রণাম করে আসরে নামলাম। নতুন বাঁধা একটা দুঃখের গান ছিল, মনের মধ্যে হরি কাকার মুখটা ভাসছে।
আমি মন প্রাণ উজাড় করে গানটা গাইলাম। গান শুনে আসলে লোকগুলো কি বললো? বলবে আবার কি রে দিদি ভাই, কারুর মুখে কোনো কথা নেই, হা করে সবাই গান শুনল। অনেকেরই জলে চোখ দুটো চিকচিক করছিল। তারপরে গান শেষ হতেই ওই পঞ্চায়েত প্রধান হরেন টুডু আমাকে বুকে ধরে তারপরে এই মেয়েদেরটা গলায় পরিয়ে দিল। ওই দেখি, বাহ বেশ সুন্দর। সত্যি কথা বলছি তো দিদি ভাই, আসরে এত ভালো গান আমি জীবনে গাইনি। সবই হরি কাকার আশীর্বাদ। এই নতুন পালার জন্য গানটা বেঁধেছিল, হরি কাকাকে শুনিয়েছিল। হরি কাকা সব মায়া ত্যাগ করে চলে গেলেন। তোমার গান শুনতে বাবা খুব ভালোবাসে। হ্যাঁ ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ। নতুন গান বাজলেই তোমাদের এই গাওয়ায় বসে সবার প্রথমে আমি হরি কাকাকে বলতাম, মানুষ তো একদিন যাবে, কিন্তু এইভাবে মরণ ভাবতেই আমার মনটা হারিয়ে চলে যায়। কি আর করা যাবে গাইন ভাই, জন্ম মৃত্যু সব ভগবানের, আমাদের কিছু করার নেই। যাই হোক, কাজের দিন একটু সকাল সকাল এসে পাশে তুলি, বাবার আত্মার শান্তি হয়। ঠিক আছে, যদি গ্রামে থাকি 100 বার আসবো। ঠিক আছে, আমি এবার উঠি। হ্যাঁ যাবে? তোমরা কদিন সাবধানে থেকো, তোমাদের এত বড় শোক। চলো তোমায় একটু এগিয়ে দিয়ে আসি। তুমি আবার কষ্ট করে এগিয়ে দিতে যাবে কেন? আমি কি নতুন মানুষ নাকি ঠিক চলে যেতে পারবো? চলো। ঠিক আছে, আসি রে দিদি ভাই। সাবধানে যেও। হ্যাঁ। ঘোরাইলো হরি হরি বলো, মহানব জনন্ত গেল ঘোরাইয়া। যিনি ঘোরাইলো হরি হরি বলো, মহানব জনন্ত গেল ঘোরাইয়া রে। কি হয়েছে? ওটা কে? দাদা ওটা কে? এই, কে তুই? বল কে তুই? এখানে এসেছিস কেন? হ্যাঁ কি চাস? বল কি চাস? দাদা, মারিস বল কি না, চাস? মারিস না। কি বাবা? তুমি আমি তোর বাবা, তুমি তুমি বেঁচে আছো? আমি বেঁচে আছি। তাহলে যে মরা দেহটাকে আমরা সৎকার করলাম সে কে? জানি না, আমি কিচ্ছুই জানি না। যখন যখন ওর দেহটা দাও দাও করে জ্বলছিল, মরণ যন্ত্রণায় চিৎকার করছিল, তখন আমার ছবি লাগানো রেলের কার্ডটা ওর পাশে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিলাম। কেন তুমি এরকম কাজ করলে বাবা? তোদের জন্য মা,
তখন ভাবিনি মা, লুকিয়ে বেঁচে থাকা মরণ যন্ত্রণার চেয়ে অনেক সেদিন সেদিন আসলে কি ঘটেছিল আমাকে সবটা খুলে বলো বাবা। বলবো বলবো মা, আমাকে এক গ্লাস জল দিবি মা। হ্যাঁ, বাবা তোমাকে এখানে আসতে কেউ ডেকে দেয়নি তো? না না, কেউ দেখতে পাইনি। সেজন্যই তো এই এত রাতে আমি চাদর মুড়ি নিয়ে এখানে এসেছি। হ্যাঁ, আস্তে আস্তে কথা বলো, জানি না কেউ চলে আসতে পারে। এই নাও। এবার বলো সেদিন আসলে কি ঘটেছিল? না না ঠান্ডা বলো না, এবার কি বলো? বলি, তখন রাত প্রায় 11টা। 58 দাম শেষ রেলগাড়িটা মাছ করিয়ে ঘরে ফিরবো ভাবছি। এমন সময় একটা খ্যাপাটে চেহারার লোক আমার রুমটির সামনে এসে দাঁড়ালো। আমাকে জিজ্ঞেস করলো এখন কোনো গাড়ি আছে কিনা। আমি বললাম কোথায় যাবেন? লোকটা বললো জানি না। আমার আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। ওর মতলবে এসেছে। লোকটার কথা থাক, তোমার কথাটা বলো। আরে ওই লোকটি তো ঘটনার আসল মূলে। ও তারপর? তারপর এমন সময় সিগন্যালের লাল আলোটা জ্বলে উঠল। আমি বাইরে গিয়ে গেটটা নামিয়ে দিয়ে এলাম। এমন সময় একটা ভাঙা ঝড়ঝড়ে ভ্যান গাড়ি আমার গেটের সামনে এসে দাঁড়ালো। গাড়ির ভেতর থেকে একটা অল্প বয়সী যুবক বেরিয়ে এসে আমার হাত দুটি ধরে বলল, গাড়িতে আমার বউ ভীষণ অসুস্থ, পেটে বাচ্চা আছে, সারা শরীর নীল হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। একটু দেরি হয়ে গেলেই সর্বনাশ। দয়া করে তুমি কি বললে? আমি বললাম, তা কি করে সম্ভব? এক্ষুনি ট্রেন এসে পড়বে। আমার কাজ করে কারটায় ভেঙে বললো, দয়া করে গেটটা খুলে দিন, আমার বউ বাচ্চাকে আপনি বাঁচান। আমি জানলা দিয়ে গাড়িটাকে উঠে গেলে দেখলাম একটা ভারী যন্ত্রণায় কাতরাচ্ছে, মুখ দিয়ে এরা বেরোচ্ছে। ইতিমধ্যেই সেই যে ব্যাপারটা চেহারার লোকটা সে এসে বললো, দিন না মশাইকেলটা খুলে, 1 মিনিট তো সময় লাগবে। তুমি কি করলে? কিন্তু গান যদি বেঁচে যায়, আমার কেমন যেন মায়া হলো। খুলে দিলাম গেট। গাড়ি চলতে চলতে ওই ভ্যান গাড়িটা একটা গর্তে পড়ে আটকে গেল। বুকটা আমার সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো। ছেলেটা আর ড্রাইভার প্রাণপণ চেষ্টা করেও কিছুতেই গাড়িটা তুলতে পারছে না। আমি ছুটে গিয়ে ওদের সাথে হাত লাগালাম। শেষ শক্তি দিয়ে চেষ্টা করেও গাড়িটাকে নাড়ানো গেল না। সেই সময় সেই খ্যাপাটে চেহারার লোকটা সে এসে বলল যে আমি গাড়ি চালাতে জানি, আমি ড্রাইভারের আসনে বসছি, আপনারা 3 জন ঠেলুন। সেই সময় হঠাৎ তীব্র হেডলাইট জ্বালিয়ে প্রচন্ড গতিতে ট্রেনটা আমাদের দিকেই ছুটে আসছে। হ্যাঁ, আমি তখন আমার জামাটা খুলে লাইনের উপর দাঁড়িয়ে আমি সমানে নাড়াতে লাগলাম।
আমি লাইনের পাশে লাফিয়ে পড়লাম, কিন্তু ড্রাইভার আমার ঠিক দেখতে পেয়েছি। তারপর ট্রেনটা কাছাকাছি আসতেই দেখলাম যে সজোরে ভ্যান গাড়িটাকে ধাক্কা মেরে প্রায় 100 গজ দূরে ছিটকে পড়লো ভ্যান গাড়িটা। ওতেই দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। ভয়ঙ্কর দৃশ্য। তারপর ট্রেনটা অনেক দূরে গিয়ে থামলো। আস্তে আস্তে আমি ভ্যান গাড়িটার কাছে গিয়ে দেখলাম ড্রাইভারের আসনে বসা সেই লোকটি জীবন্ত অবস্থায় দাউ দাউ করে জ্বলছে। কোনো রকমে গাড়িটার জানলা দিয়ে মুখ ফুঁকড়ে নিচে পড়ল। আর তখনই আমার মনের মধ্যে এই কুবুদ্ধিটা এলো। বুদ্ধি? বেঁচে থাকা অবস্থায় চাকরি থেকে অবসর দিলে তোদের সুখের মুখ আমি কোনোদিন দেখতে পারবো না। কিন্তু রেল কোম্পানির কাছে আমি মরে গেছি প্রমাণ করতে পারলে তোরা একসাথে অনেক টাকা পাবি। আমার কলেজের চাকরিও হয়েছে। ভগবান এই দুটোই বোধহয় সেই অচেনা অজানা লোকটিকে আমার কাছে পাঠিয়েছিল। এসে আমার ছবি লাগানো রেলের কার্ডটা আর গলার রূপোর মাদুলিটা ওই লোকটার পাশে ফিরে দিয়ে আমি করতে লাগলাম রাতের অন্ধকারে মাঠের আর কোথায় যাব জানি না। তারপর দিনের আলোয় লুকিয়ে থাকি আর রাতে কেবল ছুটছি আর ছুটছি আর কিন্তু আমি আর পারছি না রে, আমি আর পারছি না। কেন তুমি মিথ্যের আশ্রয় নিলে বাবা? কেন? তখন বুঝতে পারিনি মা, দগ্ধে দগ্ধে মরার চেয়ে লুকিয়ে বেঁচে থাকা আরো ভয়ঙ্কর। রেল কোম্পানির কাছে তুমি মৃত। তোমার মৃত্যুর জন্য কোম্পানি আমাদের মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দেবে বলে জানি। সামনের মাসে তোমার চাকরিটাও আমাকে দেবে বলে জানিয়েছে। এখন যদি তোমাকে কেউ চিনে ফেলে কি হবে জানো? জানি তোদের আবার সেই দুঃখের দিনে ফিরে যেতে হবে বাবা। কিন্তু এখন আমি আমার এই দিকে মাটি তোদেরকে ছেড়ে আমি দূরে থাকতে পারবো না বাবা, দূরে থাকতে পারবো না। ব্যস্ত ছিলাম বাবা, শত দুঃখের মধ্যেও সব হতাশাকে মেনে নিয়েছিলাম। কেন তুমি এই কাজ করলে? এখন একদিকে তুমি আর অন্যদিকে সব স্বপ্ন সার্থক হওয়ার হাতছানি। না না, এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। ঠিক বলেছিস, আমিও তো তোদের সুখের জন্য এক কাজ করেছি করে। আমাকে আমাকে এখানে এখানে কোথাও লুকিয়ে রাখ। কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না। শুধু জানবি তুই থাকবে। যে কথা দিন আসুন, আমি
কোনদিন আমার এই মুখ কাটবে না। মরার আগে আমি তোদের সাথে জল মুখে দিয়ে মরতে চাই। তার হয় না বাবা, বাবারও নয়। তোমাকে মরতেই হবে। বাঁচিয়ে রাখলে সবকিছু হারাবার ভয় আমাদের কুড়ে কুড়ে খাবে। মাথায় এক রাশ ভয় নিয়ে আমরা কেউ শান্তিতে বাঁচতে পারবো না বাবা। তাহলে তুই কি বলতে চাইছিস করে? হ্যাঁ, তোমাকে মরতেই, শুধু মরলে চলবে না, এমন ভাবে মরতে হবে যাতে তোমার এই লাশটাকে কেউ কোনোদিন খুঁজে না পায়। তুই আমার ছেলে, তোর মুখে আমি খাবার তুলে দিয়েছি রে। এই মুখে করে তোদের আমি মানুষ করেছি। তোদের সুখে আমি এই মারাত্মক ভুল করেছি রে। হ্যাঁ বাবা, সত্যিই তুমি মারাত্মক ভুল করেছো। সবকিছু এখন আমি হাতের মুঠোর মধ্যে পেয়ে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। তোমাকে মরতেই হবে, সবার অজান্তে আবারও মরতে হবে। দাদা, তুই ভুলে যাচ্ছিস, ছোট হলেও আমাদের বাবা। কে বাবা? আমাদের বাবা 3 দিন আগে রেল দুর্ঘটনায় পড়ে গেছে। এ আমাদের বাবা না, শত্রু। আমাদের সব আশা স্বপ্নকে বেগে চুরমার করে দিতে এসেছে। তুই আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা কর। তুই আর কাজ কর, আমাকে আমাকে কোনো একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখ। কথা তুই পারবো, দুবেলা দুমুঠো খাবার মুখে তুলে দিস বাবা। তারপর মরে গেলে রাতের অন্ধকারে আমার এই দেহটা আমার এই নিচে মাটির নিচে পুঁতে দিস বাবা। তোর মায়ের তিল তিল করে মুছতে হলেও আমি রাজি আছি করে। আমাকে তুই দয়া কর বাবা। আমি আত্মহত্যা করতে পারবো না। এখন আর আত্মহত্যা করেও লাভ নেই বাবা। মরা লোক দুবার মরতে পারে না। লক্ষ্মীর বিয়ে, আমাদের নতুন বাড়ি, আমার চাকরি, আমার সংসার, না না, আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। তোমাকে তোমাকে মরতেই হবে। কেউ জানবে না হরিহর মাইতি দুবার মরেছে। আমার দিকে ওভাবে দেখছিস কেন? তোমাকে আমি খুন করব। তারপর এই লাশটাকে বাগানের ওই পচা ডোবার মধ্যে পুঁতে দেব। কেউ সন্দেহ করবে না হিটম্যান হরিহর মাইতি 3 দিন আগেই মরে গেছে। আমি নিজে হাতে তার সৎকার করে এসেছি। রেল কোম্পানির কাছে, এই গ্রামের সকলের কাছে তুমি প্রীত। কোনো ক্ষমা নয়, কোনো ক্ষমা নয়, আর কোনো ক্ষমা নয়। তোমাকে